পালিয়ে বিয়ে করা সম্পর্কগুলো বেশি দিন টেকে না। কত এরকম দেখলাম। আমাদের বিয়ের পর কিছু মানুষ এমন মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো শুধুমাত্র আমাদেরকে নয়, যে কথাগুলো আমাদের বাবা মার মনকেও একেবারে দুর্বল করে দিয়েছিল। তবে মানুষ চাক বা না চাক, ভগবান চাইলে সব সম্পর্কই টিকে যায়। সেই বিয়ে যেমন করেই হোক না কেন। প্রেম করলেও কখনোই ভাবিনি জীবনে পালিয়ে বিয়ে করতে হবে। তবে তখন পরিস্থিতিটাই এমন ছিল, আমাদের রাতারাতি ডিসিশন নিতে হয়েছিল। সেই দিনটার কথা ভাবলেও বুকটা কেঁপে ওঠে। এমন পরিস্থিতি আমাদের জীবনে কখনো আসবে সেটা আমরা দূর দূরান্তে কখনো কল্পনাও করিনি। তবে ভগবানের আশীর্বাদে আজকে আমরা আমাদের একসাথে পথ চলা 10টা বছর কমপ্লিট করে ফেললাম। তবে এই 10টা বছরে 10,000-এরও বেশি বিপদ আমাদের মাঝে দেওয়াল তৈরি করেছিল। তবে তবুও আমাদের সম্পর্ক কিন্তু টিকেই ছিল। ঝগড়া, মান, অভিমান সব সংসারই থাকে। তবে যে সংসারে শুধুমাত্র অবহেলা থাকে সেই সব সংসার কিন্তু টেকে না। কিন্তু আমাদের জীবনে যতই ঝড়ঝাপটা যাক না কেন, আমার বর কিন্তু কখনোই আমাকে অবহেলা করেনি। বিয়ের প্রথম দিকে ও একটু অন্যরকম থাকলেও পরে কিন্তু আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যায়। দিনটা যেহেতু আমাদের কাছে অনেকটাই শুভ, তাই আমরা ভেবেছিলাম সকাল সকাল একটু পুজো দিতে যাব। আমার বরের প্রিয় একটা কালীমায়ের মন্দির আছে, যেখানে আমি কোনোদিনও যাইনি। তবে আজকে আমি বরের সাথে সেই বরের প্রিয় জায়গাতে যাব। জন্মদিন হোক কিংবা বিবাহ বার্ষিকী, প্রত্যেকটা শুভ দিনেই আমার বর এখানে পুজো দিতে আসে। বাড়ির সমস্ত কাজবাজ সেরে ঘরের পুজোটা সেরে নিয়েছিলাম, আর তারপর আমরা চলে এসেছিলাম এই মায়ের মন্দিরে। মন্দিরে এলে একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। এই মন্দিরে একজন পুরোহিত থাকে, ওনাকে দিয়ে আমার বর সবসময় পুজোটা দেওয়ায়। আর আজকেও সেই পুরোহিতের দ্বারা কিন্তু পুজো হয়েছিল। আর তারপর পুজো শেষে পুরোহিতকে জানিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম বাড়ি। সকাল থেকে বাড়িতে কিন্তু এক কাপ চাও বানানো হয়নি, তবে ঘরের কিন্তু সমস্ত কাজ করা হয়েছে। পুজো দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে আমরা কিছুই খাইনি, আর বর বাড়িতে কিছু রান্নাও করতে দেয়নি। আজকে সারাদিন নাকি বাইরেই আমরা ঘুরবো আর বাইরেই খাবো। স্নান করার পরে কিছু কাপড় ছিল যেগুলো আমি মেলতেই ভুলে গেছি। তবে বাড়িতে এসে রেডি হয়ে নেওয়ার পরে কিন্তু মনে পড়েছিল সেই কাপড়গুলোর কথা। রোদ যেহেতু বেশ ভালোই উঠিয়েছে, তাই কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম একটা পুরীর দোকানে, যেখানে নানা রকমের সবজি এমনকি নানা রকমের পরোটাও পাওয়া যায়। তবে আমরা কিন্তু নিয়েছিলাম ডাল পরোটা, আর সেই পরোটাগুলো কিন্তু আটা দিয়ে বানানো, আর সেই পরোটাগুলোর ভেতরে থাকে ডাল। কোনো সময় বাড়িতে সকালবেলা রান্না বান্না না করলে এই ডাল পরোটাই কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাই। আর বিশেষ করে আমার ছেলের কিন্তু এই খাবারটা ভীষণ ফেভারিট। তো এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে গেছিলাম বাবাদের বাড়িতে। কদিন থেকে তো এই বাড়িতে আসাই হয় না, আর এই বাড়িতে এসে দেখি সিঁড়ির মধ্যে মার্বেল লাগিয়েছে। আসলে আমাদের বাবাদের বাড়িতে খুব বড় একটা অনুষ্ঠান হতে চলেছে খুব তাড়াতাড়ি। মা আর বোন গেছিল একটু ব্যাংকের কাজে, তবে বাবা কিন্তু বাড়িতেই ছিল। তাই বাবার কাছ থেকে বাবার এই স্কুটিটা নিয়ে আমরা চলে গেছিলাম পাহাড়ে। আমাদের গাড়ির যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে, তাই পাহাড়ে কিন্তু ওঠে না। তাই যখনই পাহাড়ে আসতে চাই আমরা কিন্তু নিয়ে আসি বাবাদের বাড়ির স্কুটিটা। পাহাড়ে তো আসা সেরকম ইচ্ছে ছিল না, তবে আমরা যেহেতু এর আগে কখনো মিরিক যাইনি, তাই বর বলেছিল আজকে মিরিকে নিয়ে যাবে। তবে যতই উপরে উঠছিলাম ততই বৃষ্টি পড়ছিল, তাই রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম মিরিকের কাছাকাছি। তবে যাওয়ার পথে ভিউ পয়েন্ট গুলোতে একটু দাঁড়িয়েছিলাম, আর সেখানে অনেক রকম ফটো ক্লিকও করেছিলাম। আর যত বেশি উপরে উঠছিলাম ছেলের নাকি গা গলাচ্ছিল, এটা নিয়েও ভীষণ ভয়ে ছিলাম। আর আমার ছেলে কিন্তু আবার বাড়িতেও যেতে চাচ্ছিল না। আমরা আর একটু উপরে ওঠার পরে দেখলাম একেবারে বৃষ্টি কমে গেছে, আর এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তবে আকাশে কিন্তু একেবারে কালো মেঘ ভরেছিল, আর যে মেঘগুলো একবারে পাহাড়ের গায়ে